গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আবার যাব কলকাতা, আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। আপনাদেরকে সাথে নিয়ে যাব। এর মাঝে বেশ কয়েকবার গেছি, কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া হয়ে ওঠেনি। আজকে নিয়ে যাব, আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছু। চলুন আগে দিনটাকে শুরু করি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আজকে উঠেছি 5:30টার সময়। ছাদে গিয়েছিলাম, গাছগুলোতে জল দিয়েছি। আমার বোগেনভিলিয়াতে এবছর খুব ভালো ফুল আসেনি। জানি না, ভালো করে হয়তো গাছের ডালগুলো ছেটে দিইনি, সেই জন্যও হতে পারে। আর উত্তম একেবারেই সময় পাচ্ছে না, ও একটু এই কাজগুলো করবে। যাই হোক, এখন আমি এই জিরে আর মৌরি দিয়ে জল ফুটিয়ে নিয়েছি, সেটাই এখন নিয়ে নিলাম। এটা খেয়ে নেব, তারপরে সামান্য একটু এক্সারসাইজ করব। আপনারা একটা শর্ট ভিডিও দেখে আমাকে বলেছিলেন একজন যে দিদি, এত দ্রুত এক্সারসাইজ তুমি এখন করো না। আসলে এক্সারসাইজ অল্প বিস্তর আমাকে ডাক্তার করতেই বলেছেন। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি টপিক, যেটার মধ্যে দিয়ে আমি চলেছি। আর আমি যেহেতু বিষয়টা ফিল করছি, সেই জন্য আপনাদের সাথে মনে হলো একবার শেয়ার করে নিই। কারণ অনেকেরই হয়তো এই ধরনের প্রবলেম থাকতে পারে, বা অনেকেই হয়তো এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই মনে হয়েছে বিস্তারিত বিষয়টি নিয়ে একবার আপনাদের সাথে আলোচনা করা যেতেই পারে। আমি বলছি আইভিএফ নিয়ে কিছু কথা। আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এবার আইভিএফের ফুল ফর্ম তো বললাম, আসলে এটা কি? এটা একটা আধুনিক টেকনোলজি, মানে বিজ্ঞান তো এখন অনেক এগিয়ে, তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধে আমাদের নারী পুরুষ প্রত্যেকেরই থাকতে পারে। মানে আমাদের দাম্পত্য জীবনে অনেক রকম সমস্যা হতে পারে, যার কারণে আমরা স্বাভাবিকভাবেই অনেক সময় সন্তানের জন্ম দিতে পারি না, অক্ষমতা থাকে কিছু। তো আগের দিনে সায়েন্স যেখানে এতটা ডেভেলপ ছিল না, সেইখানে দাঁড়িয়ে চাইলেই সন্তানের জন্ম দেওয়া সম্ভব ছিল না, কিন্তু বর্তমানে তা অনেকখানি সহজতর হয়েছে। প্রথম 1978 সাল 25শে জুলাই ইংল্যান্ডের ম্যানচেস্টারে ওল্ডহ্যাম জেনারেল হসপিটালে প্রথম লুইস জয় ব্রাউন জন্মগ্রহণ করে। তারপরে আইভিএফ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, এখনও তা জারি রয়েছে। কিন্তু সেই সময় যেটা হয়েছিল, যে একটি ডিম আর একটি শুক্রাণুকে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তাদের মিলন ঘটিয়েছিলেন, তার ফলে ওই বাচ্চাটির জন্ম হয়। পরবর্তীতে বিজ্ঞানীদের মনে হয়েছে যদি ভালো কোনো ওষুধ আবিষ্কার করা যায়, এমন কিছু মেডিসিন যদি ইনজেক্ট করা যায়, যদি একটি ডিমের পরিবর্তে অনেকগুলি ডিম কালেক্ট করা যায়, তাহলে এর সার্থকতা বা এর সাকসেস রেট অনেক বেশি হতে পারে। সেইখান থেকেই মেডিকেল সায়েন্সের নতুন পথ চলা, বিভিন্ন রকমের ইনজেকশন আবিষ্কার হলো। একটি ডিমের পরিবর্তে, মানে প্রকৃতির নিয়মে মেয়েদের প্রত্যেকবার মেনস্ট্রাল যে সাইকেল আসে, তাতে করে একটি ডিম তৈরি হয়। কিন্তু বিজ্ঞানীদের এই যে আবিষ্কার, এই যে সমস্ত উন্নত মানের ইনজেকশন, তার ফলে একটির জায়গায় একাধিক ডিম যাতে মানে পাওয়া যেতে পারে, সেই ব্যবস্থাই তারা করলেন এবং সফলও হলেন। সালটা ছিল 1978, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি 2026, অনেকগুলো বছর, প্রায় 50 বছরের কাছাকাছি। এই এতদিনের গবেষণায় অনেক বেশি উন্নত এখন আইভিএফ এই বিষয়টি। তো আমি তার মধ্যে দিয়েই যাচ্ছি, আমার বিভিন্ন ফেজ চলছে। আর একটা কথা বলবো, যে আইভিএফ করাতে গেলে কখনোই আপনারা ভাববেন না যে সবসময় মেয়েদেরই অক্ষমতা থাকে, পুরুষদেরও সমানভাবে অক্ষমতা থাকতেই পারে। তাই সেক্ষেত্রে এই অক্ষমতাগুলোকে আমরা যদি পাশে সরিয়ে রেখে এই আইভিএফ করাই, তাহলে অনেক সময়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেস আসতেই পারে। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে থাকতে হয়। কখনোই এটা আমরা চিন্তাই করব না যে আমরা গেলাম প্রথমবার আইভিএফেই হয়তো আমার সাকসেস চলে আসবে। এক্ষেত্রে একাধিকবার আইভিএফ করাতেও হতে পারে, কখনো কখনো, হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমবারে সাকসেস রেট আসে না। এর আগেও একটি ভ্লগে আমি শেয়ার করেছিলাম যে একটি মেয়ের বাচ্চা জন্ম দেওয়ার আদর্শ সময় হচ্ছে 25 থেকে 28, মানে আন্ডার 30 আমরা যদি আমাদের সন্তানের জন্ম দিই, সেক্ষেত্রে খুব
কম কমপ্লিকেশান আসে, কিন্তু আবার অনেকের আসে, সেগুলো ব্যতিক্রম। আসলে যে ডিম, একটা নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে তো মেয়েরা পৃথিবীতে আসে, তাদের তো নতুন করে ডিম তৈরি হয় না। আর একটা সার্টেন এজের পরে গিয়ে, মানে 35 মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি বলি, তারপরে 90% ডিম যেটা হয় নষ্ট হয়ে যায়। এবার অনেকের বক্তব্য থাকতে পারে যে 41 বছর বা 50, মানে আন্ডার 50তেও তো অনেকে গিয়ে মা হচ্ছেন, সেগুলো তো ব্যতিক্রম থাকেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমি সেটাই বলছি। এবার আপনারা এই বিষয়ে স্টাডি করে দেখতে পারেন। তাই 35 এজের পরে গিয়ে ভালো ডিমের সংখ্যা মেয়েদের কমে যায়। তাই ভালো ডিম যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ একটা ভালো এমব্রায়ো তৈরি হবে না, আর ভালো এমব্রায়ো না হলে পারে সাকসেস আসবে না। তো সেই কারণেই বলার বারংবার যে যাতে ভালো ডিম থাকতে থাকতে আমরা যদি একটা সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিই, সেক্ষেত্রে খুব ভালো হয়। যেটা আমি যে ভুল করেছি, এই ভুল যেন আর কেউ না করে। হ্যাঁ, এবার যদি কারোর ভীষণ প্রেশার থাকে যে কেরিয়ার স্টিক, সে ভীষণ এইসব নিয়ে ভাবতেই চায় না, সেক্ষেত্রে আমরা ডিম প্রিজার্ভও করতে পারি। সেক্ষেত্রে এই সমস্ত সেন্টারগুলো থেকে কথা বললে পারি, খুব যে প্রচুর তার জন্য খরচাপাতি হয় তেমন নয়। একটা সার্টেন অ্যামাউন্ট আমরা ডিপোজিট করে আমরা আমাদের ভালো ডিম, মানে দেখা হলো আমি 26 বছর বয়সে আমার ডিমটাকে প্রিজার্ভ করতে চাইছি বা ফ্রিজ করে রাখতে চাইছি, তাহলে ডিমের বয়সও 26ই থাকলো, আমি বাচ্চার জন্ম দিলাম 35-এ গিয়ে, ডিমের বয়স কিন্তু বাড়লো না, এটাও হতে পারে। এবার বলি আইভিএফটা আসলে কি, সেটা তো আমি সংক্ষেপে বললাম। আর একটু বিস্তারিত যদি বলতে হয় তাহলে হচ্ছে আপনার যখন সাইকেল শুরু হচ্ছে ডে 2 থেকে ডে 5-এর মধ্যে আপনার ইনজেকশন শুরু হয়। সেটা সম্পূর্ণটাই লোয়ার অ্যাবডোমেনে দেওয়া হয়, ওটা অ্যাকচুয়ালি ওভারিকে স্টিমুলেট করা হয় যাতে ভালো ডিম পাওয়া যায়, ডিমের কোয়ালিটি উন্নত হয়। সেক্ষেত্রে বিদেশি ইনজেকশান রয়েছে, আবার ইন্ডিয়ান ইনজেকশানও রয়েছে। ইন্ডিয়ান ইনজেকশানের দাম একটু কম, কিন্তু বিদেশি ইনজেকশান নিলে পরে তার দাম একটু বেশি, তার সাকসেস রেটটাও বেশি। এবার যেটা হয় যে 9 দিন বা 10 দিন কারো কারো ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাত্রার ডোজ থাকে, কার বডিতে কেমন যাবে সেই অনুযায়ী ডক্টর ডোজ ঠিক করে দেন। তারপরে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় সেই ইনজেকশানটি আপনাকে নিতে হবে। মানে ওনারা বলে থাকেন যে সকালের দিকে নিলে ভালো হয়, যেমন আমি ইনজেকশানটা নিই সকাল 9টা থেকে 10টার মধ্যে, চেষ্টা করি ডট 9টাতেই নেবার। এবার আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না, এই যে দেখবেন যে আমি এখন ট্রেনে রয়েছি, আর আমার ট্রেনটি, মানে এটি এসি লোকাল, এই ট্রেনটি ছিল রানাঘাট থেকে সকালবেলায় 8:29। ট্রেনের মধ্যে থাকা অবস্থাতেই 9টা বেজে গেছে। তো উত্তম এখন ইঞ্জেকশনটা বার করছে, আর এটা যেহেতু ফ্রিজ করেই রাখতে হয় তাই আমরা বরফ দিয়ে ইঞ্জেকশনটাকে নিয়ে এসেছি। আর এখানে একটি ডোজই আছে, সেই জন্যই আমরা এইভাবে আরও এনেছি। আইস ব্যাগ হলে ভালো হতো, সেই ব্যাগ আজকে আনিনি। ইঞ্জেকশনটা বার করলাম, আর নেওয়াটা তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যেহেতু এসি লোকাল সেই জন্য এখানে ভিড়টা অনেকটাই কম। একটা সাইডে গিয়ে যেখানে লোকজন ছিল না, সেই জায়গাটাতে গিয়ে উত্তম আমাকে ইঞ্জেকশনটা পুশ করে দিয়েছে। ও খুব ভালো ইঞ্জেকশন দেয়, আমার একটুও লাগে না। আর বাড়িতে থাকতে যেদিন ও থাকে না সেদিন ফার্মেসি থেকে একজন ভাই আসেন, ওকে বলা আছে, ও এসে আমাকে দিয়ে যায় ইঞ্জেকশনটা। ওর হাতে যদিও বা আমার একটু লাগে, কিন্তু উত্তম দিলে আমার অতটা লাগে না। কিন্তু কন্টিনিউ যদি ইঞ্জেকশন একটা জায়গাতে সার্কেলভাবে চলতে থাকে তাহলে তো একটা অসুবিধা হয়ই, বিশেষ করে টোটোতে বা কোনো যানবাহনে যেখানে জার্কিং হচ্ছে, তখন মনে হয় যেন একটু বিঁধছে, একটু লাগছে, এইগুলো হয়। আর একটু মুড সুইং হয়, যেগুলো সামান্য সাইড এফেক্ট তো আছেই সমস্ত মেডিসিনেরই। যাই হোক, এইগুলোকে দূরে সরিয়ে রেখে যে প্রসঙ্গে আমি বলছিলাম সেই কথাগুলোই বলি, যে এই 9 দিন বা 10 দিন ইঞ্জেকশন চলার পরে যেটা হয় যে ওনারা আবার ফলিকলগুলো, মানে একটা স্ক্যান হয়, তখন ওনারা দেখেন যে কি অবস্থায় আছে। যদি দেখেন যে না ঠিকঠাক সাইজ চলে এসেছে, আমি সব সময় বলবো সাইজটা যদি 20-র ওপরে থাকে ফলিকলের, মানে ডিমের ঘর, ডিমটা যে ঘরের মধ্যে থাকছে, ডিমটা তো দেখা যায় না, ঘরগুলোকে স্ক্যানে দেখা যায়, তো সেই ডিমের ঘরগুলো পরিপুষ্ট হলে পারে তখন ওনারা এই স্টিমুলেশনটা বন্ধ করে দেন। অ্যান্ড বলেন যে রাত্রেবেলায় একটা টাইম ওনারা দিয়ে দেন, কখনো 10টা কখনো 10:30, ঠিক সেই সময় একটা ট্রিগার ইঞ্জেকশন ওনারা দিতে বলেন। সেই ট্রিগারটা দেওয়া মানে হচ্ছে ওই ফলিকলগুলো ফাটিয়ে ডিমটাকে রিলিজ করায়, অর্থাৎ এগ রিট্রিভাল, মানে ডিম কালেকশন বা এগ কালেকশনের ঠিক 24 আওয়ার্স আগের ঘটনা আমি আপনাদের বলছি। এই যে আমরা ট্রিগার ইঞ্জেকশনটা দিলাম তার ঠিক 12 ঘন্টা পরে গিয়ে একটা ইউরিন টেস্ট হয়, সেখানে যদি পজিটিভ আসে তারপরে 12 ঘন্টা পরে গিয়ে এগ কালেকশন হয়, যেটাকে বলছে এগ রিট্রিভাল।
তারপরে সেই এগটা কালচারে দেওয়া হয়, এগের মধ্যে স্পামকে ছেড়ে দেওয়া হয় বা কখনো এক্সি করা হয়, মানে সব থেকে ভালো স্পামটাকে মানে বাছাই করে নিয়ে নিডল দিয়ে সেটাকে এগের মধ্যে ইনজেক্ট করা হয়, যাকে বলছে এক্সি। এরপরে তো সেগুলো ল্যাবে কালচারে রেখে দেওয়া হয়, ডে 3-তে তার গ্রোথ দেখা হয়, আর ডে 5-এ গিয়ে তৈরি হয় ব্লাস্টোসিস্ট। আমি সব সময় একটি কথা বলবো, ব্লাস্টোসিস্ট করিয়ে তারপরেই এমব্রায়োটাকে প্রতিস্থাপন করাই ভালো হয়, সেক্ষেত্রে চান্স অনেক বেড়ে যায় মানে প্রেগনেন্সি পজিটিভ আসার। তো আমি যে ভুলটা প্রথমবার করেছিলাম, ফ্রেশ ট্রান্সফার করেছিলাম, আমার একটি মাত্রই এগ পাওয়া গিয়েছিল অ্যান্ড সেটা ব্লাস্টোসিস পর্যন্ত যায়ও নি, কিন্তু ট্রান্সফার করে দিয়েছিলেন ম্যাডাম। অ্যান্ড করার সময় ম্যাডাম বলেও দিয়েছিলেন যে আশা করবে না, তাহলে আমি আশা করব না, কিন্তু আমি একটা ওটির যে পেইন সেটা সহ্য করলাম। অ্যান্ড আফটার ট্রান্সফার প্রায় 10 ডেজ আমাকে সেই পেইনফুল প্রোজেস্টেরন ইঞ্জেকশানগুলো নিতে হয়েছিল কোমরে। অ্যান্ড যে সাবধানতা আমাকে অবলম্বন করতে হয়েছিল, অ্যান্ড আমাকে অফিসে মানে আমার কলেজে ছুটিও নিতে হয়েছিল, এত কিছু আমাকে মেনটেন করতে হয়েছিল। আমি জানতাম যে এটা পজিটিভ আসবে না, তাহলে আমার এই রকম ফেজের মধ্যে দিয়ে না যাওয়াই ভালো। তাই আমি ম্যাডামকে পরের বার বলে দিয়েছিলাম স্ট্রিক্টলি, ভালো ব্লাস্টোসিস্ট না তৈরি হওয়া পর্যন্ত আমরা আর ট্রান্সফার করাবো না, অর্থাৎ ইমপ্ল্যান্টেশন করাবো না। যাই হোক, এরপরে তো আমার আর একটা সেকেন্ড ফেজ গেছে, সেবারে আমার ভালো এগ পাওয়া গেছে। এবার জানি না ব্লাস্টোসিস্ট দুটো তৈরি হয়েছে, খুব উন্নত মানের যে হয়েছে এমন নয়, ব্লাস্টোসিস্টের আবার অনেক কোয়ালিটি থাকে, তাদের গ্রেড থাকে। আমি এত কিছু এখানে বলতে চাইছি না, অন্য আর একটা ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। আর আপনাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি চলে গেছিলাম ডক্টরের কাছে। সেখান থেকে আবার আমাদের সমস্ত কাজ সেরে আমরা ফিরছি বাড়ি। এখন আমরা রানাঘাট স্টেশনে ট্রেন চেঞ্জ করেছি, শান্তিপুর লোকালে এসে আমরা রানাঘাট থেকে লালগোলা মেমু ধরে নিয়েছি। আর এখন একটু আমুল কুল খেয়ে নিচ্ছি, কারণ এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমরা বসার জায়গাও পেয়ে গেছি এই ট্রেনে। আর সবথেকে মজার ব্যাপার, এই সময়ই আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ছোট্টবেলার বন্ধু, প্রায় 7-8 বছর হয়ে গেছে, তার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। চলুন একবার আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিই। এটা হলো আমার ছোট্টবেলার বন্ধু ঝুলন, ফার্স্ট টাইম ব্লগে আপনারা দেখছেন ওকে। আর এ হচ্ছে ঝুলনের সাথী, চাকরি যাতায়াতের পথের সাথী, মানে ওনাদের পাশাপাশি স্কুল, ঝুলন একটা স্কুলে আছে। আর আমরা একটু গল্প করি। ঝুলনের সাথে যাকে দেখলেন ওর নাম রিক্তা, ও ভীষণ ভালো, ও তো এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ওর সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছে। আজকে একটু সকাল সকাল আমরা বাড়ি পৌঁছলাম না। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।